হোয়াট ইজ মেডিকেল অঙ্কোলজি? মেনলি আমরা ডিল করি কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এইগুলো নিয়ে যারা ডিল করে তাদেরকে বলা যায় মেডিকেল অঙ্কোলজি। একজন ক্যান্সার পেশেন্ট কি কনসিভ করতে পারে? অবশ্যই পারে। যে কি কি খাবার দাবার এখন আমরা খাচ্ছি যেগুলো কার্সিনোজেনিক? মেনলি পেশেন্টদেরকে বলা হয় যে রেড মিটটা একটু অ্যাভয়েড করতে। এই চাইনিজ রেস্টুরেন্টে গেলে প্রচুর আজিনামোটো ইউজ করা হয়। আজিনামোটো কি কার্সিনোজেনিক? মানে এক্ষুনি যদি বলা হয় যে না এটা ব্যান্ড, এটা খাওয়া যাবে না, সেটা না। এবার আসি খুব মিষ্টি জিনিস, সুগার। সুগার খাওয়ার সঙ্গে যে সেটার গ্রোথ বাড়বে আর সুগার আপনি না খেলে যে সেই গ্রোথটা কমে যাবে, এটা কিন্তু পুরো ভ্রান্ত ধারণা। প্লাস্টিকের কাপে লোকে চা খাচ্ছে, কফি খাচ্ছে, এটা কতটা সাংঘাতিক। প্লাস্টিক কন্টেনারটা আমরা অ্যাভয়েড করতে বলি, কারণ এটাতে যদি গরম করা হয় তাহলে দেখা যাচ্ছে যে কিছু কেমিক্যাল প্রোডাক্ট কিছু আসছে যেটা একটা কার্সিনোজেনিক বলা যায়। মাছের ক্ষেত্রে ফরমালিনের ব্যবহার যাতে পচে না যায় সেটাও তো আমাদের শরীরে ঢুকছে। ডেফিনেটলি এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা। যেমন দেখা যাচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বেসিক্যালি গল ব্লাডার ক্যান্সারের চান্স খুব বাড়ছে। এই নাম্বার অফ ক্যান্সার পেশেন্ট কীরকমভাবে বাড়ছে দেখছেন? যেটা বলা হচ্ছে কি 2040-তে রিয়েলি প্রত্যেকটা বাড়িতে একটা ক্যান্সার পেশেন্ট থাকবে। এই স্ট্রেস কতটা এই ক্যান্সারকে ট্রিগার করে? ভীষণ রকম। আপনার শ্বশুর শাশুড়ি কি আপনাকে জামাই ষষ্ঠী কি ডিপার্টমেন্টেই দিয়েছেন? ওই অবস্থা কিন্তু। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। এবং আজকে একটি বিশেষ পর্ব। তার কারণ হচ্ছে যে এতদিন আমরা যে কোনো পর্বে শুধুমাত্র একজন গেস্টকেই পেয়েছি। আজকে দুজন ডাক্তার আমাদের সাথে, মেডিকেল অঙ্কোলজিস্ট ডক্টর রাজীব জেনা আর ডক্টর পৌলমী বাসু। নমস্কার, দুজনকেই স্বাগত জানাই। ওয়েলকাম। এবং আপনারা হাজব্যান্ড ওয়াইফ, এই পরিচয়টাও দিয়ে দিই। এটা আমাদের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল এপিসোড হলে খুব ভালো হতো, যে এরকম আপনারা দুজনেই একই প্রফেশনে রয়েছেন, দুজনেই মেডিকেল অঙ্কোলজিস্ট। মানে কিভাবে শুরু হলো আপনাদের এই সম্পর্ক? আমাদের প্রথম হচ্ছে রেডিয়েশন অঙ্কোলজি, আমরা সেম কলেজে করেছি, মেডিকেল কলেজ থেকে। আচ্ছা। সেটাতে এমডি, আর তারপরে ডিএমটাও একসাথে করতে যাওয়া। তো সেটাও আর কি র্যাঙ্কটা দেখে একই জায়গায় কিভাবে হয় সেটা ভেবে আমরা সেরকমভাবে চুজ তো করেছি। আপনাদের মানে দেখা হলো প্রথম কোথায়? অ্যাকচুয়ালি আমরা মেডিকেল কলেজে যে এমডি রেডিয়েশন অঙ্কোলজি যখন করছিলাম, আমরা সেমই ইউনিটে ছিলাম। ও আমার ইমিডিয়েট জুনিয়র ছিল। হ্যাঁ। তো কে আগে প্রপোজ করলো? কে রেডিয়েশনটা আগে দিল রেডিয়েশনটা? হ্যাঁ, অফকোর্স আমি। এটা শুনি লাভ স্টোরিটা, কারণ ডাক্তারবাবুদের লাভ স্টোরি তো খুব একটা, এই ডাক্তারবাবুর লাভ স্টোরি খুব শোনা যায়। লাভ স্টোরি খুব একটা থাকে না, সারাক্ষণ তো পড়াশোনার মধ্যে। কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম ডাক্তারবাবুদের সাথে মানে ডাক্তারদের সাথে ডাক্তারদের প্রেম বা ম্যাক্সিমাম তাই। না হলে বোঝাটা খুব মুশকিল। হ্যাঁ, নাহলে সাধারণ মানুষ বুঝতেই পারবে না এত কি কাজে বিজি থাকে। তবে আপনাদের একটা সহজ জিনিস একটু বুঝিয়ে দিই, যেটা উনি বললেন না এমডি তারপরে ডিএম করেছেন। এবার ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নিই যে কত বছর সময় লেগেছে এই জার্নিটা শেষ করতে? কত বছর লাগলো এমবিবিএস করার পরে, ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ সব করার পরে কত বছর সময় লেগেছে? মোটামুটি ইউজুয়ালি যেটা এমবিবিএস 4.5 বছর হয়, তারপর ইন্টার্নশিপ 1 বছর, যেটা কম্পালসারি। তারপর যদি কেউ চায় হাউস স্টাফশিপ করতে পারে, ডিপেন্ডিং কত ইয়ার্স করলো। আর তারপর এমডির প্রিপারেশন, তারপর এমডি 3 বছর, তারপর ডিএম এর জন্য প্রিপারেশন, ডিএম আবার 3 বছর। মোটামুটি তার মাঝখানে কেউ যদি চাকরি কোথায় করলো, ওগুলো তো করতে হতে পারে, বিকজ ফাইন্যান্স একটা ইস্যু হয়ে যায়। বিকজ এমডি কিংবা ডিএমগুলোতে যে স্টাইপেন্ড পাওয়া যায় ওটা খুব একটা বেশি আগে ছিল না, এখন ধীরে ধীরে অনেকটাই বেড়েছে। তাহলে মোটামুটি 12-13 ইয়ার্স তো ডিএম কমপ্লিট করতেই লেগে যায়। আপনার শ্বশুর শাশুড়ি কি আপনাকে জামাই ষষ্ঠী কি ডিপার্টমেন্টেই দিয়েছেন? ওই অবস্থা কিন্তু। না, সত্যি আপনাদের দুজনের এত চাপ এবং তার মধ্যে আপনারা খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে কাজ করছেন, অনেক ধন্যবাদ। এবং প্রথম যেহেতু আপনারা একজন কাপল গেস্ট আমাদের এই এতদিনের আমাদের অনুষ্ঠানে, তাই এবং সেম কিচেন, তাই আপনাদের জন্য একটা স্পেশাল গিফট রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে। এই যে আপনাদের কিচেনে যাতে সমস্ত কিছু মানে ভালো ভালো রান্না করতে পারেন আপনারা, তার জন্য শালিমারের তরফ থেকে এই মিষ্টি গিফট হ্যাম্পারটা রইল আপনাদের জন্য। থ্যাংক ইউ। ওকে, সো কামিং টু দ্য পয়েন্ট, হোয়াট ইজ মেডিকেল অঙ্কোলজি? অঙ্কোলজির 3টে টাইপ, মানে ক্যান্সারের কিভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে। অঙ্কোলজি জিনিসটা কি, সেটা হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্ট। তো কোনো কারুর ক্যান্সার হলেই 3টে ভাবে তার ট্রিটমেন্ট হয়। এক, সার্জারি, সেটাকে যারা করেন আমরা তাদেরকে বলি সার্জিক্যাল অঙ্কোলজিস্ট। এক হয় রেডিয়েশন অঙ্কোলজি, যেটা হচ্ছে রেডিয়েশন দিয়ে ক্যান্সারটা ট্রিট করা। আর একটা হচ্ছে মেডিকেল অঙ্কোলজি,
মেডিকেল অঙ্কোলজি হচ্ছে মেনলি আমরা ডিল করি কেমোথেরাপি কিংবা টার্গেটেড থেরাপি, যেটা এখন নতুন ক্যান্সারের ট্রিটমেন্ট এসছে, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এইগুলো নিয়ে যারা ডিল করে তাদেরকে বলা যায় মেডিকেল অঙ্কোলজিস্ট। একটা জিনিস অ্যাড করব, যেরকম হচ্ছে সার্জিক্যাল অঙ্কোলজিস্ট আর রেডিয়েশন অঙ্কোলজি, এগুলো হচ্ছে লোকাল থেরাপি, লোকাল ট্রিটমেন্ট প্রোভাইড করছে। সার্জারি একটা পার্টের করছে, রেডিয়েশন ওই স্পেসিফিক জায়গায় দিচ্ছে। কিন্তু আমাদের যেটা মেডিকেল অঙ্কোলজি, এটা সিস্টেমিক থেরাপি, মানে ওটা আমাদের ব্লাডে, শরীরের প্রত্যেকটা জায়গায় যাচ্ছে আর কাজ করছে, ওটা সিস্টেমিক থেরাপি বলি আমরা। আর এই কারণের জন্যই স্টেজ 4 রোগ যেখানে লোকাল ট্রিটমেন্ট সম্ভব নয়, ওখানে এই সিস্টেমিক থেরাপি আর কিমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এগুলোই অপশন। কিন্তু আর্লিয়ার স্টেজগুলোতে যেখানে সার্জারি আর রেডিয়েশন কিউরেটিভ ইন্টেন্টে আমরা দিতে পারি। ওকে, সবার আগে একটু সহজভাবে ক্যান্সারকে বুঝি, যে ক্যান্সার কি, এবং আর একটা টার্ম আমরা বারবার ব্যবহার করব আজকের পর্বে, সেটা হচ্ছে কার্সিনোজেনিক। অর্থাৎ এই শব্দটার মানেটা একটু সহজে বলে রাখি, যে যেইগুলোর মাধ্যমে ক্যান্সার ছড়াতে পারে বা ক্যান্সার দেহে আসতে পারে, সেই প্র্যাকটিসকে আমরা বলি কার্সিনোজেনিক জিনিসপত্র, মানে কারণ যেগুলো ক্যান্সারের। সো আমাদের ডেইলি লাইফে এই মুহূর্তে এবং বিশেষ করে শহুরে লাইফে আমরা কি কি কার্সিনোজেনিক প্র্যাকটিস করছি এবং কি কি জিনিস আমরা, মানে কি কি ক্যান্সার আমরা বাজার থেকে কিনে আনছি? ক্যান্সারের মানে এটা বলতে গেলে দুভাবে বলতে হয়। একটা হচ্ছে মানে রিস্ক ফ্যাক্টর কি, একটা হচ্ছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, মানে যেটা মডিফাই করা যাবে। যেমন ধরুন সিগারেট, যেটা সবার প্রথম বলা যায় যে এখন 100 জনের মধ্যে যদি দেখা যায় অ্যারাউন্ড 80 থেকে 90 জনই সিগারেট মানে এটার মধ্যে থাকেই। অ্যালকোহল, তো এগুলো থেকে ক্যান্সারের চান্স বাড়ছে। এইগুলোর ব্যাপারে ম্যাম আমার মনে হয় সবার অ্যাওয়ারনেস রয়েছে, একদম। এই দুটো জিনিসই সবাই জানে, কিন্তু এর বাইরে এবার বহু জিনিস আসছি, রয়েছে আমাদের ডেইলি যেমন লাইফে। হচ্ছে যেমন কিছু নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, যেমন হচ্ছে কিছু যদি ভাইরাস থেকে বলা যায় যে ক্যান্সার হতে পারে, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটা একটা ভাইরাস যেটা থেকে ক্যান্সারের চান্স থাকে। বা যদি কোনো হেপাটাইটিস ভাইরাস থাকে, হেপাটাইটিস বি, সি, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় লিভার ক্যান্সারের চান্স বাড়ছে। আমরা এইচ পাইলোরি বলি, একটা ব্যাকটেরিয়া যেটা থেকে স্টমাক ক্যান্সারের চান্স হতে পারে। এগুলো গেল ভাইরাল কজ। আর কি কি যেগুলো আমাদের হাতে কন্ট্রোলে, সেটা হচ্ছে রেগুলার এক্সারসাইজ, যেগুলো এখন সত্যি বলতে নিয়ে অনেক ক্ষেত্রে হয় না, বা ওবেসিটি। ওবেসিটি কিন্তু একটা ক্যান্সারের বড় কারণ। তো এইগুলো মেন হচ্ছে ক্যান্সারের কজ, মানে যেগুলোকে বলা যায় মডিফাই করা সম্ভব, মডিফায়েবল কজ। আর কি কি হতে পারে, কিছু মানে এক্সপোজার আছে, যেমন অ্যাসবেস্টাস, যেগুলো থেকে র্যাডন, এই সমস্ত গ্যাস থেকে, এগুলো থেকেও বিভিন্ন জায়গায় দেখা গেছে এগুলোর সাথে একটা ক্যান্সারের কোরিলেশন রয়েছে। আর ইউভি রেডিয়েশন একটা, যে সেখানেও যদি কিছু ইউভি রেডিয়েশন থেকেও কিছু ক্যান্সার হতে পারে। ইউভি রেডিয়েশন বলতে এটা কি কোনো আল্ট্রাভায়োলেট রেডিয়েশন থেকে ইউজুয়ালি আমাদের যেটা দেখা গেছে স্কিন ক্যান্সার হয়, আর এটা মোর প্রিভ্যালেন্ট ইন ওয়েস্টার্ন কান্ট্রিজ, যেখানে স্কিন হচ্ছে হোয়াইট, তার ওদের যে মেলানিন পিগমেন্ট নেই। আমাদের কিন্তু মেলানিন পিগমেন্ট ইজ অ্যাবেন্ডেন্ট, ওই জন্য আমাদের স্কিন ক্যান্সারের চান্সটা একটু কম, আমাদের দেশেই কম। এইবার আসি খাবার দাবারে, যে কি কি খাবার দাবার এখন আমরা খাচ্ছি যেগুলো কার্সিনোজেনিক। একদম মানে ক্লিয়ার এভিডেন্স এরম বলা যায় না। যেমন রেড মিটকে আমরা বলে থাকি, যে রেড মিট আমরা পেশেন্টদেরকে বলি কোলন ক্যান্সারের একটা কারণ, বিভিন্ন আর্টিকেলে দেখা গেছে যে তার সাথে একটা কোরিলেশন রয়েছে। তো মেনলি পেশেন্টদেরকে বলা হয় যে রেড মিটটা একটু অ্যাভয়েড করতে। আর কি যেগুলো আমরা ভীষণ জোর দিই, সেটা হচ্ছে বেশি করে গ্রিন ভেজিটেবল খাওয়া, অ্যানিমাল প্রোডাক্ট মানে মোটামুটি মাছ মাংস খাবে, কেন প্রোটিন ইনটেক তো ডেফিনেটলি দরকার, কিন্তু কিছুটা কমিয়ে যতটা সম্ভব ভেজিটেবল ডায়েটে যদি থাকা যায়, গ্রিন লিফি ভেজিটেবল যতটা পরিমাণে খাওয়া যেতে পারে। কিন্তু গ্রিন লিফি ভেজিটেবলস খুব ভালো। তো দেখি যে রং করছে, মানে সব আর্টিস্টরা বসে বসে রং করছে, হ্যাঁ, পটলের কালার দিচ্ছে, হ্যাঁ, দেখি না একটু পরোটা ঠিক হয় রং করে। এই যে রং, এই যে এত উপকারী রং দেহের জন্য, তো এর থেকেও তো হতে পারে। হ্যাঁ, নিশ্চয় হতে পারে। আর তার সঙ্গে আর একটা জিনিস অ্যাড করে দিয়েছে, বলে ফল খাও। তো এখন তো পেস্টিসাইড তো মানে প্রচুর ইউজ হচ্ছে, লোকে মুঠো মুঠো ছুঁড়ে ছুঁড়ে বানাচ্ছে। তো এর ফল কি হবে আমাদের এই যে খাচ্ছি আমরা? হ্যাঁ, এই ইনসেকটিসাইডস, পেস্টিসাইডস, এগুলোতে হার্মফুল কেমিক্যালস আছে, যেগুলো থেকে আমাদের অনেক ডিজিজেস আর ইভেন ক্যান্সারের চান্স রিস্কও বাড়ছে। আমরা পাশ্চাত্য থেকে একটা দুর্দান্ত উপহার পেয়েছি, মাথায় তুলে নাচছি আমরা, সেটা হচ্ছে ফ্রোজেন ফুড। সো এই ফ্রোজেন ফুড এখন শহুরে জীবনে আমরা প্রচুর খাই, হ্যাঁ, নিয়ে আসছি। তো এইটা কতটা কার্সিনোজেনিক? তাহলে ফ্রোজেন ফুড বা ট্যান্ড ফুড এগুলো অ্যাজ সাচ কার্সিনোজেনিক নয়, কিন্তু এদের মধ্যে আমরা খুব বেশি প্রিজারভেটিভস ইউজ করি, অয়েলস ইউজ করি, সল্টস ইউজ করি, সো দ্যাট ওই যে খাবারটা
খারাপ না হয়ে যায়। ওই যে জিনিসগুলো আমরা নিচ্ছি ওগুলো থেকে কিন্তু ক্যান্সার ইনসিডেন্স বাড়তে পারে। এই চাইনিজ রেস্টুরেন্টে গেলে প্রচুর আজিনামোটো ইউজ করা হয়, আজিনামোটো কি কার্সিনোজেনিক? ক্লিয়ার এভিডেন্স এরম নেই, কিন্তু মোটামুটি আমরা অ্যাভয়েড করতে বলি। হ্যাঁ, এবার যে কোনো কিছুই যদি একটা মাত্রাতিরিক্ত না হয় সেটা ঠিক আছে, মানে এক্ষুনি যদি বলা হয় যে না এটা ব্যান্ড, এটা খাওয়া যাবে না, সেটা না, কিন্তু একটা মাত্রা দেখে সেটা যদি ইউজ করা যায় তো ওকে, সেটাতে করা যেতে পারে। এবার আসি খুব মিষ্টি জিনিস, সুগার, যেটা সবাই বারণ করছে, যে কোনো ডোমেনের ডাক্তারবাবুরাই বারণ করছে যে রিফাইন্ড সুগারটাকে ছাড়ুন, মানে আর কমানোর কোনো জায়গা নেই। সুগারটা আসলে মেন ব্যাপার হচ্ছে, সুগার ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু সুগারের এটা একটা খুব বড় ভুল ধারণা যে ক্যান্সার পেশেন্টরা এসে দেখবেন আমাদের ওপিডিতে সবসময় প্রশ্ন করে যে আমরা কি সুগার চিনি নিতে পারবো ম্যাডাম, আমরা কেউ চিনি নিচ্ছি না। কিন্তু ক্যান্সার একটা এমন জিনিস, সেটা কিন্তু সুগার খাওয়ার সঙ্গে যে সেটার গ্রোথ বাড়বে আর সুগার আপনি না খেলে যে সেই গ্রোথটা কমে যাবে, এটা কিন্তু পুরো ভ্রান্ত ধারণা। সুগারটা কিসের জন্য? হ্যাঁ, একজন নন ডায়াবেটিক যার হয়তো গ্লাইসেমিক কন্ট্রোলটা ভালো নেই, HbA1c খুব হাই রয়েছে, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি সুগার তো মেনটেন একটা জায়গাতে রাখতেই হবে। তাদের ক্ষেত্রে অবশ্যই সুগার জাতীয় খাবারগুলো যতটা সম্ভব কমানো যায়। আমাদের মডার্ন মানে যাদের ক্যান্সার হয়নি, আমরা বলে থাকি সুগারটা একটু অ্যাভয়েড করতে, যাতে বাকি ওবেসিটি এগুলো সবগুলো কন্ট্রোল করা যায়, এটা হেলদি লাইফস্টাইলের জন্য। কিন্তু ক্যান্সার পেশেন্টদের যে ডায়াবেটিস নেই তাকে সুগার খাওয়ানো যাবে না এটা বলার কিছু মানে নেই। ক্যান্সারের মেন ট্রিটমেন্ট হচ্ছে কেমোথেরাপি বা অ্যান্টি ক্যান্সার ড্রাগ। যদি অ্যান্টি ক্যান্সার ড্রাগ দেওয়া হয় তবেই সে ক্যান্সারটা কমবে। সুগার আপনি খান কিংবা আপনি নুন খান, সেটা দিয়ে কিন্তু ক্যান্সারের কিচ্ছু হবে না। আরেকটা জিনিস এটা অ্যাড করবো কি ক্যান্সার পেশেন্টস ইউজুয়ালি একটা ক্যাকেকটিক হয়ে যায়, ওয়েট রিডাকশন হয়, আর প্লাস ট্রিটমেন্ট চলাকালীন কিমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি চলাকালীন ওয়েট রিডাকশন হয়। ওই জন্য প্রপার ডায়েট হুইচ অলসো ইনক্লুডস কার্বোহাইড্রেটস, প্রোটিনস, ফ্যাটস সবই ঠিক পরিমাণে নেওয়া উচিত। ওই জন্য আমরা কোনোদিনই কাউকে সুগার অ্যাজ সাচ অ্যাভয়েড করতে বলি না। ক্যান্সার পেশেন্টদের কি কিছু ফুড রেস্ট্রিকশন থাকে? আমি বাইরের খাবার বাদ দিয়ে বলছি, এমনি ইউজুয়ালি হচ্ছে অয়েলি ফুডস আমরা খেতে বারণ করি, রেড মিট অ্যাভয়েড করতে বলি। আর কিমোথেরাপি চলাকালীন যেহেতু ইমিউনিটি একটু ডাউন থাকে ওই জন্য আমরা ঠান্ডা জিনিস বা কাট ফ্রুটস এগুলো খেতে বারণ করি, মেনলি ইনিশিয়ালি ফার্স্ট উইক যেখানে ইমিউনিটিটা প্রচুর ডাউন থাকে, নাহলে ওরকম অ্যাজ সাচ আমরা কিছু বারণ করি। এটারও কারণ আছে। আমরা যখনই একটা কেমোথেরাপি দিচ্ছি সেটা কি করে, সেটা তো আমাদের ব্লাড কাউন্টগুলোকে কমিয়ে দিচ্ছে, সেটা তো শুধু ক্যান্সার সেলকে মারছে না, সেটা নর্মাল সেলকেও মারছে। তো এবার এই যে ব্লাড কাউন্টগুলো কমে যাচ্ছে তার মধ্যে একটা রয়েছে WBC কাউন্ট। এই কাউন্টটা যদি কমে যায় তাহলে কি হয়, রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কমে যাচ্ছে। প্রত্যেকটা ইন্টার রিলেটেড। এবার যেহেতু WBC কাউন্ট ফল করে যাচ্ছে সেক্ষেত্রে আমরা তখন বলি যে কাটা ফল এটা একটু অ্যাভয়েড করো, যেটা থেকে একটু এই ইনফেকশন হতে পারে। WBCs গুলোই আমাদের ইনফেকশন এগেনস্টে কাজ করছে অ্যাকচুয়ালি। তাহলে এই WBC যখন কমে যাচ্ছে তখন ইনফেকশন গুলো হওয়ার চান্স মোর বাড়ছে, ডমিনেন্ট হয়ে যাচ্ছে, তখন ইনফেকশন হওয়ার চান্সটা বেশি হয়ে যাচ্ছে। তো সেটুকু শুধু অ্যাভয়েড করতে বলা হয়, বাকি বাড়ির সব রকম খাবার সব রকম কিছু সে খেতে পারে। ধরুন কোনো একটা পেশেন্টের কেমোথেরাপি চলছে, তার এরকম একদম প্রচণ্ড পেটে ব্যথা, তো দেখা গেল তাকে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে হবে, তো সেক্ষেত্রে আপনারা কি করেন? তাহলে ফার্স্ট হচ্ছে কিমোথেরাপি সাপোজ আমি আজকে দিয়েছি, তাহলে একটা ইমিউনিটি ডাউন থাকবে, সঙ্গে সঙ্গে তো অপারেশন করা যাবে না। ফার্স্ট হচ্ছে সিমটোমেটিক ম্যানেজ করতে হবে, পেন কিলার্স দিতে হবে। যখন ওই ইমিউনিটি যে ডাউন আছে ওটা যখন রিভাইভ করে যাবে, তখন কাউন্টস ইমপ্রুভ করে যাবে মোটামুটি 1-2 সপ্তাহ বাদে, তখন এমার্জেন্সি হিসেবে একটা সার্জারি করা যেতে পারে। কেমোথেরাপি পেশেন্ট, কেমোথেরাপি চলছে, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সাথে সাথে সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার, সেক্ষেত্রে কি করা হবে? ওখানে তো করতেই হবে, বিকজ যেরকম অ্যাপেন্ডিসাইটিস আমরা কিছু পেন কিলার দিয়ে সাবসাইড করে যদি আমরা রাখতে পারি তাহলে ওটা করা উচিত। কিন্তু একটা এমার্জেন্সি যেটা হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে কি কিছু হয়ে গেছে, সঙ্গে সঙ্গেই করতে হবে, ওটা সঙ্গে সঙ্গে ইন্টারভিন করতে হবে। যদি কাউন্টস কম থাকে আমাদের কাছে ইনজেকশন আছে যেগুলো কাউন্টস বাড়ানোর জন্য, ওগুলোও ইউজ করতে হবে। আচ্ছা, এখন তো প্লাস্টিকের ছড়াছড়ি, প্লাস্টিকের কাপে লোকে চা খাচ্ছে, কফি খাচ্ছে, প্লাস্টিকের পাত্রে রেখে লোকে গরম করছে, খাবার গরম করছে, এটা কতটা সাংঘাতিক? প্লাস্টিক কন্টেনারটা আমরা অ্যাভয়েড করতে বলি, কারণ এটাতে যদি গরম করা হয় তাহলে দেখা যাচ্ছে যে কিছু কেমিক্যাল প্রোডাক্ট কিছু আসছে যেটা একটা কার্সিনোজেনিক বলা যায়। তো ওই জন্য আমরা বলি ম্যাক্সিমাম হচ্ছে যদি কোনো গ্লাস মেটেরিয়াল বা কাঁচের পাত্রে করা যায় তাহলে সেটা একটু অ্যাভয়েড করা যাবে।
ওই প্লাস্টিক জিনিসগুলো থেকে যে হার্মফুল কেমিক্যালসগুলো বেরোচ্ছে ওই প্রসেসটাকে অ্যাকচুয়ালি আমরা লিচিং বলি, LEACHING। ওই প্রসেসটে খারাপ কেমিক্যালসগুলো আমাদের ওয়াটারে চলে আসছে, ওটা যখন আমরা ইউজ করব ওই খারাপ কেমিক্যালসগুলো আমাদের বডিতে যাচ্ছে, আর পরে ওটা খারাপ মানে কিছুই রোগ হতে পারে, প্লাস কার্সিনোজেনিকও হতে পারে জিনিসগুলো। তো আমরা মেনলি এটা সবার জন্য বলবো যে যতটা সম্ভব প্লাস্টিকটা একটু অ্যাভয়েড করা, যদি সম্ভব হয় একটু গ্লাসের বটল ইউজ করুন, কিংবা যদি খাবার গরমও করছেন সেই কন্টেনারটা যদি প্লাস্টিক না হয় কোনো গ্লাসের হয় বা কাচের হচ্ছে, তো তাহলে সেটা কিন্তু কিছুটা হলেও বেটার প্রোটেকশন দেবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমাদের এখন যত আমরা বটল এই যে ড্রিঙ্ক যেগুলো পাই, মানে যেগুলো আমরা সব সময় ওই সব প্লাস্টিক, গরমের মধ্যে ফোটে, সেই গরম জলই আমরা খাই। তাই হোক, কিন্তু আমরা দেখেছি যে আপেল ফলের মধ্যে আসছে, আপেলে সুন্দর করে ওয়্যাক্স লাগানো থাকে, হেভি ওয়্যাক্স মিউজিয়ামে রাখা যায়, রাখা যায়। এই ওয়্যাক্স খাওয়া কতটা শরীরের পক্ষে ভালো? এগুলো তো অ্যাকচুয়ালি আমাদের কারোর হাতে কন্ট্রোলে নেই, যেটুকু আমাদের কন্ট্রোলে আমরা করতে পারবো। আমরা তো আজকে পেস্টিসাইড দেওয়াটাকেও আটকাতে পারবো না, সত্যি বলতে নেই। মানে এগুলো ডেফিনেটলি আমরা জানি যে যাদের বাড়িতে নিজের মানে সবজি হচ্ছে কিংবা নিজের পুকুরের মাছ যারা খাচ্ছে, আর যারা আমরা আজকে প্রপার কলকাতা থেকে বাইরে থেকে মানে বাজার থেকে গিয়ে কিনে আনছি, তো ডেফিনেটলি ইভেন এটাও বলা হয় যে যে বেগুনটার মধ্যে পোকা আছে সেটা বেটার দেন কি যে বেগুনটা একদম চকচকে দেখে আমরা বাজার থেকে কিনে আনছি। এগুলো আমাদের কন্ট্রোলে নেই, বিকজ এগুলো তো হচ্ছে আমরা জানি, এগুলো নোন কিছুটা হলেও কার্সিনোজেনিক, এগুলো জেনেই আমাদের এগোতে হবে। আর তার জন্যই কিছু স্ক্রিনিং প্রসিডিওর বা কিছু সাইন সিমটমস জেনে রাখা। নেই মামার চেয়ে কানা মামা ভালো, ভালো বেগুনের চেয়ে কানা বেগুন ভালো। বাজার থেকে যে সবজিপাতি কিনে নিচ্ছে এখন অর্গ্যানিক সবজন লোকে খাচ্ছে, প্রচুর টাকা খরচা করতে হয় অর্গ্যানিক জিনিস কিনতে গেলে। তো সবাই তো আর পারে না এটা করতে, তো বাজার থেকে যে সবজিপাতি কিনে নিয়ে আসছি, তো কিছু এরকম জিনিস বলে দিন যেগুলো ভালো করে ধুয়ে যদি খাই তাহলে কিছুটা অন্তত এই যে সার, এই যে সব পেস্টিসাইড ইনসেকটিসাইড দিয়েছে সেখান থেকে কিছুটা আমরা বাঁচতে পারি। এরকম আছে যে যদি সেটাকে একটু হলেও গরম জলে ধোয়া যেতে পারে, কিংবা যদি নুন ইউজ করা যায়, মানে এগুলো হচ্ছে কিছু প্রসেস যেগুলো দিয়ে আমরা কিছুটা হলেও এটাকে এড়াতে পারি। মানে একদম প্রুভেন কিছু নেই যে এটা করলে এটা হবে না, 100% প্রোটেকশন নেই, কিন্তু যতটা সম্ভব কমানোর চেষ্টা। মাছের ক্ষেত্রে ফরমালিনের ব্যবহার যাতে পচে না যায় সেটাও তো আমাদের শরীরে ঢুকছে নিপুণ হাতে যে বিভিন্ন কেমিক্যালস মাছটাকে অনেক দিন ধরে রাখার জন্য, ফরমালিন তার মধ্যে একটা কেমিক্যাল, সেটা কতটা ক্ষতি করছে আমাদের শরীরে এবং ক্যান্সারকে কতটা ইনভাইট করছে। এগুলো সবগুলোরই মানে ডেফিনেটলি এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা। যেমন দেখা যাচ্ছে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বেসিক্যালি গল ব্লাডার ক্যান্সারের চান্স খুব বাড়ছে। তো আমরা প্রত্যেকেই এটার একটা কিছু কোরিলেশন খোঁজার চেষ্টা করছি যে কেন স্পেসিফিক্যালি এই এরিয়াতেই এত পরিমাণে গল ব্লাডার ক্যান্সার, এবং সবথেকে দুঃখজনক হচ্ছে প্রত্যেকটা পেশেন্টই কিন্তু মোটামুটি বলা যায় 70 to 80% পেশেন্ট স্টেজ 4-এ আসছে, মানে সেটা অলরেডি ছড়িয়ে রয়েছে। তো এগুলোর ডেফিনেটলি কিছুটা তো কোরিলেশন রয়েছেই, যতটা সম্ভব অ্যাভয়েড করে যতটা করা যেতে পারে। এই ক্যান্সার সবাই বলছে, তো এই ক্যান্সারটাকে আগে থেকে ধরবো কি করে? তো এই স্ক্রিনিং অফ ক্যান্সার কি করে করা যায়? স্ক্রিনিংটা ভীষণ ইম্পর্টেন্ট। বেশ কিছু ক্যান্সার আছে, যেমন ব্রেস্ট ক্যান্সার, যেমন ওভারিয়ান ক্যান্সার, যেমন কোলন ক্যান্সার, যেমন প্রস্টেট ক্যান্সার, এই প্রত্যেকটারই কিছু স্ক্রিনিং মেথড রয়েছে। ব্রেস্টের ক্ষেত্রে আমরা কি বলি, যদি কারোর ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ, মানে তার বাড়িতে তার মায়ের ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি রয়েছে বা তার দিদার ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি রয়েছে, বা ওভারিতে তার মায়ের একটা ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি রয়েছে, তো এগুলো হচ্ছে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি। যখনই একটা ক্যান্সার পেশেন্ট আমাদের কাছে আসছে আমরা এই হিস্ট্রিটা ভীষণভাবে নিই, আপনার বাড়িতে আর কি কারোর ক্যান্সার রয়েছে, তো এই যদি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে বা কিছু স্পেসিফিক মিউটেশন টেস্ট আমরা করি, সেই মিউটেশনগুলো যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই কিছু স্ক্রিনিং প্রসিডিওর, যেমন ব্রেস্ট ক্যান্সারের জন্য নর্মাল একটা এক্সরে আছে, আমরা বলি ম্যামোগ্রাফি, দুটো ব্রেস্টেরই একটা ম্যামোগ্রাফি করা হয়, যদি কোনো কিছু অ্যাবনর্মালিটি হয় সেটা কিন্তু সেটাতে ডিটেক্ট করা যাবে। এটা গেল ব্রেস্টে। বাকি প্রস্টেটের জন্য একটা পিএসএ টেস্ট হয়, যেটা এখন অনেক সময় একটা এজের পর থেকে সমস্ত মেল সবারই কিন্তু একটা রুটিন পিএসএ টেস্ট হয়। পিএসএ শুধু যে ক্যান্সারে বাড়ে সেটা নয়, পিএসএ অনেক সময় কিন্তু অনেক বিনাইন কিছুতেও পিএসএ বাড়তে পারে, কিন্তু এগুলো হচ্ছে স্ক্রিনিং টেকনিক, যে এটা যদি দেখা গেল খুব অ্যাপারেটলি বেড়ে গেছে আমরা একটা আর্লি ডিটেক্ট করতে পারি যে মেবি হয়তো তার মধ্যে কিছু ক্যান্সারাস থাকতে পারে। কোলনের ক্ষেত্রে আমরা কিছু স্ক্রিনিং করি, সেটাও যদি তার বাড়িতে কিছু হিস্ট্রি রয়েছে কোলন ক্যান্সারে তাহলে কোলোনোস্কোপি করা হয়ে থাকে।
আর একটা টিউমার মার্কার আছে CEA আমরা চেক করি, সেটার ক্ষেত্রেও কিন্তু কোলন ক্যান্সারটাকে একটা স্ক্রিনিং ওইভাবে আমরা স্ক্রিনিং করে দেখতে পাই। আর একটা জেনেটিক স্ক্রিনিং এর ব্যাপারে এখন প্রচুর শুনতে পাই, একটু জেনেটিক স্ক্রিনিংটা কি কোনোভাবে আগে থেকে ডিটেক্ট করতে পারে? হ্যাঁ, জেনেটিক টেস্টিংও এটার সাথে রিলেটেড। যেমন ফ্যামিলি হিস্ট্রি, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, যে ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ, তো সেক্ষেত্রে আমরা একটা জেনেটিক কাউন্সিলিং আমরা বলে থাকি, ওয়ার্ডটা ইউজ করি, যে তার জিনে কতটা ক্যান্সারটা হওয়ার চান্স রয়েছে। যেমন ব্রেস্ট, ওভারি, এগুলোকে আমরা বলে থাকি মানে এইগুলোর একটু হেরিডিটারি, মানে ক্যান্সার ফ্যামিলিতে যদি এই ক্যান্সারগুলো থাকে, তাহলে তার নেক্সট জেনারেশনেও একটা পার্সেন্টেজের কিন্তু এই ক্যান্সারটা হওয়ার চান্স রয়েছে। তো সেক্ষেত্রে কিছু জেনেটিক টেস্ট, কিছু মিউটেশন টেস্ট আমরা করে থাকি, যেটা দিয়ে আর্লি মানে তার ক্যান্সার হওয়ার চান্স কত, যেটা একটা ওয়ার্ড আছে প্রিভেন্টিভ অঙ্কোলজি, মানে সেটা হওয়ার আগেই ক্যান্সারটাকে আমরা আটকাচ্ছি। তো এই টেস্টগুলো করে বা কিছু জেনেটিক কাউন্সেলিং করা হয়, যে কত পার্সেন্ট চান্স আপনার রয়েছে, আপনার বাড়িতেই ক্যান্সারটা রয়েছে, তো এটা থেকে পরবর্তী প্রজন্মে কতটা ক্যান্সার যেতে পারে। আমি একটা জিনিস অ্যাড করব কি স্ক্রিনিং আমরা করছি কোথায়, মানে ক্যান্সার আছে আমরা কিন্তু সিমটম পাইনি, তখন আমরা আর্লি কিভাবে ওটাকে ডায়াগনোজ করতে পারছি, ওটাই হচ্ছে স্ক্রিনিং। তাহলে ওটা হচ্ছে সাপোজ ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে যেরকম বলা হয় কি অ্যাবভ 40 ইয়ার্স সবারই ম্যামোগ্রাফি করা উচিত, অ্যানুয়ালি একবার ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করা উচিত, ঠিক আছে। সিমিলারলি কোলন ক্যান্সার ক্ষেত্রে অ্যাবভ 50 ইয়ার্স হচ্ছে কোলোনোস্কোপি করা উচিত, কি স্টুল অকাল্ট ব্লাড টেস্ট এগুলো করা উচিত। সিমিলারলি আমাদের সার্ভাইকাল ক্যান্সার যেটা হচ্ছে আমরা দেখেছি কি 21 ইয়ার্সের ওপর যারা, ওদের আমরা ইউজুয়ালি রেকমেন্ড করি প্যাপস্মিয়ার বা প্যাপস্মিয়ারের সাথে HPV। যদি আমরা প্যাপস্মিয়ার শুধু করছি তাহলে 3 ইয়ার্স ইন্টারভালে আমরা প্যাপস্মিয়ার করতে বলি স্ক্রিনিং। আর যদি প্যাপস্মিয়ার প্লাস HPV টেস্টিং দুটো করছি তাহলে 5 ইয়ার্স অবধিও আমরা ওয়েট করতে পারি টিল দ্য নেক্সট টেস্ট। মানে এই যে টেস্টগুলো আমরা করছি শুধু যে হাই রিস্ক ইন্ডিভিজুয়ালসে করছি ওটা না, ইভেন নর্মাল ইন্ডিভিজুয়ালসদের মধ্যেও এই টেস্টগুলো আমরা করছি সো দ্যাট আর্লি আমরা ডায়াগনোজ করতে পারি। আর যারা হচ্ছে হাই রিস্ক, যেটা হচ্ছে ডক্টর পৌলমী বললেন, ওদের ক্ষেত্রে আমরা আরও আগে ইন্টারভিন করাটা দরকার। সাপোজ কারোর ব্রেস্ট ক্যান্সার কারোর ফ্যামিলিতে অ্যাট দি এজ অফ 30 হয়েছে, তাহলে আমরা হচ্ছে অ্যাট দি এজ অফ 40 যদি আমরা স্ক্রিনিং করি তাহলে কিন্তু হবে না। ওই ক্ষেত্রে আমাদের 5 to 10 ইয়ার্স আর্লিয়ারই আমাদের স্ক্রিনিং স্টার্ট করে দিতে হবে, ডিপেন্ডিং অন রিস্ক, কোন রিস্কের পেশেন্ট ওর হিসেবে আমরা স্ক্রিনিং করি। এত বছর ধরে প্র্যাকটিস করছেন, তো এই যে প্রথমে যখন প্র্যাকটিস করছিলেন আর এখন এই নাম্বার অফ ক্যান্সার পেশেন্ট কীরকমভাবে বাড়ছে দেখছেন? এখন ক্যান্সার পেশেন্ট যেটা বাড়ছে, প্রত্যেকটা বাড়িতে আমরা অ্যাটলিস্ট কেউ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান আছে যাদের ক্যান্সার হয়ে গেছে। আগে কিন্তু এরকম ছিল না। আগে হচ্ছে আমরা ক্যান্সার শুনলে ভাবতাম হ্যাঁ আমাদের কাছাকাছি তো কারোর হয়নি, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে ক্যান্সার আছে। আর যেটা বলা হচ্ছে কি 2040-তে রিয়েলি প্রত্যেকটা বাড়িতে একটা ক্যান্সার পেশেন্ট থাকবে। মানে এইটাকে প্রিভেন্ট করার জন্য ডাক্তারি মহল বা অন্যান্য জায়গা থেকে কীরকমভাবে ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে? এই যে সাংঘাতিক জিনিসটা আপনারা বললেন, মানে আপনি যেটা বললেন মানে প্যান্ডেমিকের মতন একটা ভয় লাগছে। একদম একদম। তাহলে ফার্স্ট হচ্ছে ক্যান্সার অ্যাওয়ারনেস। তা মানুষকে জানতে হবে কোন ডিজিজের কী সিমটম। ব্রেস্ট ক্যান্সার হলে লাম্প হতে পারে, এটা মানে থ্রোট ক্যান্সার হলে ভয়েসে চেঞ্জেস হতে পারে, কিংবা লাং ক্যান্সার হলে কাশি হতে পারে। এই জিনিসগুলো ফার্স্ট জানতে হবে। ক্যান্সার অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর সেকেন্ড হচ্ছে কীভাবে আর্লি ডায়াগনোজ করবো। আর্লি ডায়াগনোজ কীভাবে পসিবল? যদি হচ্ছে আমরা স্ক্রিনিং করলাম, হাই রিস্ক ইন্ডিভিজুয়ালসদের স্ক্রিনিং করলাম, ডায়াগনোসিস তাড়াতাড়ি হলো, ট্রিটমেন্ট তাড়াতাড়ি করলাম। এর ছাড়া হচ্ছে কীভাবে প্রিভেন্ট করব, হচ্ছে যে ক্যান্সারগুলো প্রিভেন্টেবল, মেনলি সার্ভাইকাল ক্যান্সার, কি আপনার হেপাটোসেলুলার কার্সিনোমা যেটা হচ্ছে লিভার ক্যান্সার, ওগুলো ক্ষেত্রে আমরা ভ্যাকসিনেশন দেবো। তাহলে এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর এটা হচ্ছে গভর্নমেন্ট অনেক ইমপ্লিমেন্টেশন করছে প্রসিজিওর্স, যেগুলোতে এগুলো প্রত্যেকটা মানুষ, ইভেন লোয়ার স্ট্রাটার যারা হচ্ছে খুব সোশিও ইকোনমিক্যালি পুয়ার, ওরাও এই প্রভিশনসগুলো পায়। আর গভর্নমেন্ট এটা স্পন্সরও করছে। ইভেন আমাদের যেটা দেখা গেছে সার্ভাভ্যাক একটা ভ্যাকসিন, যেটা সিরাম ইনস্টিটিউট পুনে থেকে, যেটা ওটা হচ্ছে সবাইকে এখন ফিমেলস যারা হচ্ছে 9 to 26 ইয়ার্স, গভর্নমেন্ট ওটা ফ্রি অফ কস্টই প্রোভাইড করছে গভর্নমেন্ট হসপিটালসগুলো। ওকে, তাহলে প্রথম আমরা জানলাম হচ্ছে স্ক্রিনিং, তারপর হচ্ছে ভ্যাকসিনেশন। এবার এই ভ্যাকসিনেশনের ব্যাপারে একটুখানি ডিটেলে বলুন। একটা তো আপনি বললেন ভ্যাকসিনেশন, আমি যেটা বলছি সার্ভাইকাল ক্যান্সার, যেরকম সার্ভাইকাল ক্যান্সারের বা আমরা HPV ভ্যাকসিন নিয়ে সবাই খুব অ্যাওয়্যার। আমরা এর আগে HPV ভ্যাকসিনেশন, হ্যাঁ HPV ভ্যাকসিন উড বি দ্য রাইট টার্ম, বিকজ HPV দ্বারা অনেকগুলো ক্যান্সার হয়, ওটার মধ্যে সার্ভাইকাল ক্যান্সার মেন,
কিন্তু অ্যানাল ক্যান্সার কিংবা কিছু হেড অ্যান্ড নেক ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার এগুলো হতে পারে। এই যে ভ্যাকসিনেশনস এগুলো হচ্ছে অনেকগুলো টাইপ আছে, যেরকম একটা সার্ভারিক্স ভ্যাকসিন আসতো, এখন ওটা অ্যাভেলেবল নেই মার্কেটে, এটা আমি যা শুনেছি। গার্ডাসিল ভ্যাকসিন আছে, গার্ডাসিল 4, গার্ডাসিল 9। গার্ডাসিল 4 হচ্ছে 4টে স্ট্রেনসের এগেনস্টে, গার্ডাসিল 9 নট আ স্ট্রেন অফ এইচপিভি, ওর এগেনস্টে আছে, ওটার একটু কভারেজটা ব্রডার। আর আমাদের আমি যেটা বললাম সার্ভাভ্যাক, যেটা হচ্ছে আমাদের সেরাম ইনস্টিটিউট পুনে, ওটাও 4টে স্ট্রেনের এগেনস্ট। এর ছাড়া আমাদের হেপাটাইটিস বির ভ্যাকসিন আছে। এমন কিছু রোগের কথা বলুন যে রোগগুলো থেকে, এবার প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, যে রোগগুলো থেকে ক্যান্সার হবার প্রবণতা থাকে। ওরাল ক্যাভিটিতে যেমন লিউকোপ্লেকিয়া আমরা বলে থাকি, এগুলোতে কিন্তু এগুলোকে আমরা বলি প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, মানে ক্যান্সার আসার আগের স্টেজ। ক্যান্সার তো হঠাৎ করে চলে আসে না, ক্যান্সার একটা এমন জিনিস সেটা কিন্তু এরকম জানায় যে আমি আছি। তো এবার প্রি ম্যালিগনেন্ট মানে ইনিশিয়াল স্টেজে রয়েছে, তখনও সেটা ক্যান্সার হয়নি। তো ওরাল ক্যাভিটিতে এরকম লিউকোপ্লেকিয়া, ইথোপ্লেকিয়া এগুলো কিছু রয়েছে যেটা থেকে কিন্তু ক্যান্সার হওয়ার চান্স আসছে। কিংবা একটা নন হিলিং আলসার, অনেক দিন ধরে একটা আলসার রয়েছে, সেটা থেকেও আস্তে 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 কিন্তু সেটা ক্যান্সারের দিকে যেতে পারে। এটা গেল ওরাল ক্যাভিটি। সার্ভিক্স ক্যান্সারের ক্ষেত্রে সেক্ষেত্রেও কিছু থাকে ডিসপ্লাস্টিক, কিছু ইনিশিয়ালি কিন্তু একটা ডিসপ্লাস্টিক চেঞ্জ হয়, যেটাকে আমরা বলি CIN, মানে ইনিশিয়ালি সার্ভাইকাল ইন্ট্রা এপিথেলিয়াল নিওপ্লাজিয়া, মানে এখনও সেটা ক্যান্সারে যায়নি, ক্যান্সার যাওয়ার আগের স্টেজে রয়েছে। তো এইগুলোকেই আমরা বলি প্রি ম্যালিগনেন্ট ডিজিজ, যেটা ক্যান্সারের আগে যেগুলো থাকছে সেগুলোকে প্রি ম্যালিগনেন্ট বলে। কমনলি আমরা শুনেছি এটাকে স্টেজ 0 বলে, কি হ্যাঁ স্টেজ 0, বিকজ স্টেজ 1 হচ্ছে তখন আমরা ডিজিজ স্টার্ট হয়ে গেছে, কিন্তু স্টেজ 0 ইজ প্রি ম্যালিগনেন্ট, যেটা হচ্ছে তখন ক্যান্সার হয়নি। তো আপনারা যদি একটু খুব সহজে একটু বলে দেন দর্শকদের, এই যে এপিথেলিয়াল লেয়ার থেকে ভিতরে আস্তে আস্তে গিয়ে এই যে কানেকটিভ টিস্যু অবধি যে যাওয়া, এর যে স্টেজেস আপনি যেটা বললেন, একটু যদি আমাদের দর্শকদের একটু ভালো করে বলে দেন। ক্যান্সারে মোটামুটিভাবে যদি আমরা দেখি 4টে স্টেজে ক্যান্সারটা হয়। স্টেজ 1 মানে কি, একদম সাধারণ মানুষের জন্য বলছি, স্টেজ 1 মানে ওই অর্গানটার মধ্যেই ক্যান্সারটা লিমিটেড রয়েছে। এবার সেই অর্গান থেকে ছড়িয়ে যদি সে তার পাশের অর্গানগুলোতে চলে গেল, ধরুন ব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে মাসেল লেয়ারটা ইনভলভ হলো, তাহলে সেটাকে আমরা বলতে পারি স্টেজ 2তে গেল। স্টেজ 3 মানে যেমন ওভারি যদি বলি, তাহলে সে তার আরও আশপাশের অর্গানগুলোকে ইনভলভ করছে, মানে পাশের কিছু নোডাল স্ট্রাকচার, রিজিওনাল নোডগুলো ইনভলভ হয়ে গেছে, তখন সেটাকে আমরা বলছি স্টেজ 3। স্টেজ 4 মানে কি, সেটা অলরেডি ডিস্ট্যান্ট মেটস হয়ে গেছে, মানে আশপাশের অর্গান, মানে ধরুন একটা ওভারির ক্যান্সার, সেটা লাংসে ছড়িয়ে গেছে, দেখা গেল একটা সিটি স্ক্যান করে দেখা গেল লাঙে 2টো নডিউল হয়ে গেছে, লাঙে অলরেডি মেটস হয়ে গেছে। একটা ব্রেস্ট ক্যান্সার, তার ব্রেস্টে লাম ছিল কিন্তু অলরেডি একটা পেট সিটি, আমরা ক্যান্সারের ক্ষেত্রে এই স্টেজটা দেখার জন্য করি পেট সিটি স্ক্যান, হোল বডি পেট সিটি স্ক্যান, দেখা গেল যে তার ব্রেস্টে টিউমার কিন্তু সেটা তার শিরদাঁড়ার মধ্যে ছড়িয়ে গেছে, মানে অলরেডি সেটা বোনে ছড়িয়ে গেছে বা লিভারে ছড়িয়ে গেছে, তখন সেটাকে আমরা বলছি 4 নম্বর স্টেজ, স্টেজ 4। স্টেজটা ভীষণ ইম্পর্টেন্ট ক্যান্সারের জন্য। যে কোনো ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্টটা পুরো ডিপেন্ড করে কোন স্টেজে সেটা আছে। যদি ওটা ইনিশিয়াল 3টে স্টেজের মধ্যে আছে, আমাদের ক্যান্সারের ট্রিটমেন্টটাই হয়ে যায় কিউরেটিভ ট্রিটমেন্ট, মানে আমি একটা পেশেন্টকে বলতে পারছি আপনি 100% সুস্থ হয়ে যাবেন, মানে সুস্থ হওয়ার চান্স, মানে সুস্থ মানে কমপ্লিট কিউর, সাধারণ মানুষের মতোই তার সবটা চলে যাবে। স্টেজ 4 মানে এটাই তখন ইনটেন্টটা চেঞ্জ হয়ে গেল প্যালিয়েটিভ ইনটেন্ট, মানে কিছু না কিছু একটা ওষুধ তাকে দিয়ে যেতে হবে, কিছু ওরাল কেমোথেরাপি হোক বা কিছু কেমোর মধ্যে তাকে রাখতে হবে, সেটা কিন্তু প্যালিয়েশন, মানে তিনি কোনোদিন সম্পূর্ণ সুস্থ হবেন না, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি কিছু না কিছু মেডিসিন দিয়ে দিয়ে তার টাইম স্প্যান, লাইফ স্প্যানটাকে বাড়ানো হবে। তো স্টেজিংটা ভীষণ ইম্পর্টেন্ট যে কোনো ক্যান্সার পেশেন্টের জন্য, যে জন্য আমরা এই অ্যাওয়ারনেসে যোগ দিচ্ছি যে যদি ইনিশিয়াল স্টেজে আসে তাহলে তাকে পুরো কিউরেটিভ ইনটেন্টে পুরো সুস্থ করতে পারা যাবে। যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই, যেমন ব্রেস্ট ক্যান্সার যেটাকে আমরা বলি যে এটাতে সিস্টেমিক, মানে এটা একটা সিস্টেমিক ডিজিজ, কেন আমরা কেমোথেরাপি দিচ্ছি। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কেমো আমরা যেমন একটা, যদি আমি এক্সাম্পল দিয়ে বলি বেটার হবে, যেমন যে কোনো একটা ব্রেস্ট ক্যান্সার যদি একটু অ্যাডভান্স স্টেজে আসে তাহলে সেটাকে আমরা কি করি, নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিই। এই কনসেপ্টটা কি, এই কনসেপ্টটা কিছু নয়, ধরুন একটা বিশাল বড় টিউমার হয়ে আছে, সেটাকে আমরা প্রথমে কেমো দিয়ে কিছুটা ছোট করছি, কেন, সেই টিউমারটা যদি ছোট হয় তাহলে সেটাকে অপারেট করতেও ইজি সুবিধে হলো। এই কেমোটা কিভাবে কাজ করছে, এটা বিভিন্ন ব্লাড সার্কুলেশনে চলে গিয়ে তার স্প্রেডটাকে কমাচ্ছে,
এটা গেল ব্লাড দিয়ে যে স্প্রেড হচ্ছে। আবার কিছু লিমফ্যাটিক স্প্রেডও হয়, যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, স্টেজিংয়ের মধ্যে আমাদের থাকে বগলের কাছে মানে অ্যাক্সিলাতে কিছু নোড, তার মানে সেটা হচ্ছে ফুলে যাচ্ছে, তো তার মানে সেটা নোডাল কিছু স্প্রেড হচ্ছে। তো এই বেশ কিছু ওয়ে আছে, বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে বিভিন্নভাবে ক্যান্সার স্প্রেড করে। মূললি আমরা এই হিম্যাটোজেনাস স্প্রেড বলি এটা, যেগুলো ব্লাড দিয়ে ছড়িয়ে পড়ছে, যেমন লিমফ্যাটিক স্প্রেড মানে কিছু লিম্ফ নোড দিয়ে সেগুলো বাইরের বিভিন্ন ডিস্ট্যান্ট অর্গানগুলোতে ছড়িয়ে পড়ে। এটা যদি এক্সাম্পল দিয়ে বলি, যেমন হচ্ছে ব্রেস্টের ক্ষেত্রে, ব্রেস্টটা এটা এই জন্য এত জোর দিচ্ছি কারণ এখানে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে একটা লিডিং কজ অফ ক্যান্সার রিলেটেড ডেথ। তো ব্রেস্ট ক্যান্সার কিন্তু আসেই, পেশেন্ট হয়তো লাম্প একটা ব্রেস্টে তো নিয়ে আসতেই পারে, তার সাথে মেনলি যেটা হয় যেদিকের ব্রেস্টে লাম্পটা পাওয়া যাচ্ছে সেদিকেরই দেখা যাচ্ছে বগলে একটা অ্যাক্সিলাতে একটা নোডাল স্প্রেড হয়েছে। তার মানে কি, এই ক্যান্সারটাই যে নোডগুলোতে গিয়ে ড্রেন করছে সেই নোডগুলোতে অলরেডি স্প্রেড করে বসে আছে, তো সেটাকেই আমরা বলছি লিমফ্যাটিক স্প্রেড। এবার এটার উপরেই আপনার স্টেজিংটাও ডিপেন্ড করছে। এই নোডটা ইনিশিয়ালি কিন্তু মুভেবল থাকে, যদি সেটা মুভ করছে তাহলেও সেটা একটা আর্লিতে রয়েছে। এবার এই নোডটাই যখন ফিক্সড হয়ে যাচ্ছে তার মানে স্টেজটা আরও আপগ্রেড হয়ে যাচ্ছে। তো পুরো ক্যান্সারের স্টেজিংটাই আমরা ইউজ করি TNM স্টেজিং। টি মানে হচ্ছে টিউমার সাইজ অনুযায়ী আমরা একটা স্টেজ করছি T1, T2, T3, T4। এনটা ডিনোট করছে নোডাল স্প্রেড, কোন কোন নোডে গেছে। যেমন ব্রেস্টের ক্ষেত্রেই টিউমার সাইজ যদি 2 সেন্টিমিটারের নিচে থাকে সেটার একটা স্টেজ, 2 থেকে 5 সেন্টিমিটারে গেলে একরকম, ঠিক নোডেও সেরকম, যে সেম দিকের যে বুকে হয়েছে, ধরুন বাঁ দিকের বুকে যদি তার টিউমার হয় তো বাঁ সাইডের যদি অ্যাক্সিলারি নোডগুলো ফুলে যাচ্ছে সেগুলো যদি মুভেবল হচ্ছে তাহলে সেটাকে আমরা একটা N1 ডিজিজ বলছি। এটাই যদি ম্যাটেড হয়ে ফিক্সড হয়ে যাচ্ছে নোড সেটাকে আমরা আবার বলছি N2-তে চলে গেল। এই ব্রেস্টেরই আর কি কি লিমফ্যাটিক স্প্রেড হতে পারে, অনেক সময় এই সুপ্রাক্লাভলিজিয়ানে কিছু নোডাল স্প্রেড হতে পারে। তো এগুলো হচ্ছে লিমফ্যাটিক স্প্রেড। ক্যান্সার ধরে ধরে যদি আমরা যাই, বিভিন্ন অর্গানে বিভিন্ন রকম লিমফ্যাটিক ইনভলভ করছে, করে তার নোডাল স্প্রেড হচ্ছে। এই টিউমারের কথা যখন বললেন, একটা টার্ম শুনলাম, সেটা হচ্ছে টিউমার বোর্ড। এই টিউমার বোর্ড বিষয়টা কি? টিউমার বোর্ড হচ্ছে একটা বোর্ড যেখানে একজন মেডিকেল অঙ্কোলজিস্ট থাকে। আজকে আমাদের আলোচনার শুরুতেই আমরা বললাম যে অঙ্কোলজি 3টে জায়গা, মেডিকেল অঙ্কোলজি, সার্জিক্যাল অঙ্কোলজি, রেডিয়েশন অঙ্কোলজি, আরও কিছু রয়েছে যেমন অঙ্কোপ্যাথোলজি, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। প্যাথোলজি জায়গাটা খুব দরকার, বিকজ এই যে স্লাইড ব্লক এগুলো দিয়েই কিন্তু তার হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কি টাইপের ক্যান্সার, কি কি মার্কার তাতে রয়েছে। তো এদের সবাইকে নিয়ে একটা টিউমার বোর্ড হয়। বেসিক্যালি এটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম, যেটাতে ডিফারেন্ট ডক্টরস একসাথে বসছি, রেডিয়েশন অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, অঙ্কোপ্যাথোলজিস্ট, রেডিওলজিস্ট, ইভেন দরকার পড়লে হেড অ্যান্ড নেক ক্ষেত্রে প্লাস্টিক সার্জনও বসতে পারে। ডিফারেন্ট টিমস বসে একটা পেশেন্টের কীভাবে সবথেকে বেস্ট ম্যানেজমেন্ট করা যায়, হচ্ছে কোন পেশেন্টের আগে কিমো দিয়ে ছোট করে সার্জারি করতে হবে কি আগে সার্জারি করাটা বেটার হবে, ওই ডিসিশনটা কোন পেশেন্টের ক্ষেত্রে কোন ট্রিটমেন্টটা বেস্ট ওইটা আমরা ডিসাইড করি। আর এটা খুবই হেল্পফুল হয় পেশেন্টদের। এই যে আপনি বলছিলেন যে বায়োপসি, স্লাইডস অ্যান্ড ব্লকস, এটা কিভাবে আপনারা এক্সামিন করেন, এটা একটু ডিটেলে যদি বলেন। ধরুন একটা ব্রেস্ট লাম্প নিয়ে পেশেন্ট এসছে, তো কি করা হয় সেটা থেকে আমরা একটা ট্রু কাট বায়োপসি করি, মানে সেখান থেকে একটা মাংস অংশ একটা তুলে নিয়ে সেটা একটা বায়োপসি করে আমরা দেখি যে এই বায়োপসিটাতে কি ধরনের, মানে ক্যান্সারটা কি টাইপের ক্যান্সার, এটাকেই আমরা বলি হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। তো সেটা দিয়ে বোঝা যাচ্ছে এটা কি ক্যান্সার। তারপরে টার্ম কি হয়, যে এটা বোঝা গেল এতে ক্যান্সার আছে। এবারে ক্যান্সারটার অরিজিন কোথায়, যে এটা ব্রেস্টের ক্যান্সার নাকি এটা ওভারির ক্যান্সার বা এটা কোথা থেকে এসছে, তার কারণ কেমোথেরাপি ডিপেন্ড করবে প্রাইমারি টিউমারের লোকেশনটা কোথায় সেটা জেনে। সেটার জন্য আমরা করি IHC টেস্ট, ইমিউনোহিস্টোকেমিক্যাল টেস্ট। সেটাতে বিভিন্ন মার্কার লাগানো হয়, যে মার্কার যেটাতে পজিটিভ সেটা দেখেই ডায়াগনোসিস আসে যে এটা প্রাইমারি ব্রেস্ট ম্যালিগনেন্সি কি প্রাইমারি ওভারিয়ান ম্যালিগনেন্সি। এটা গেল ডায়াগনোসিসের জন্য। তাছাড়াও আজকে আমাদের আলোচনায় ছিল যে মডার্ন কি কি ট্রিটমেন্ট আমাদের হাতে এসছে। আমরা তো আর সেই 90s নেই যে যখন শুধু কেমোথেরাপি আমাদের অপশন, শুধু কেমো শেষ তো আর কিছু করার নেই, এবার দিন গুনতে হবে। তো এখন কিন্তু আমাদের কাছে অনেক টার্গেটেড থেরাপি এসছে, ইমিউনোথেরাপি এসছে। তো সব রকম টার্গেটেড থেরাপি সবার জন্য নয়, মানে ধরুন এই ঘরে যদি আমরা 4 জন রয়েছি, 4 জনের যদি একটা ডিজিজ হচ্ছে, প্রত্যেকের ডিজিজ বায়োলজি কিন্তু আলাদা। ধরুন 2 জন পেশেন্ট এলো, দুজনেরই ব্রেস্ট ক্যান্সার, কিন্তু দুজনের টিউমার বায়োলজিটা কিন্তু পুরোটাই আলাদা।
সেক্ষেত্রে এই মলিকুলার টেস্টটা ভীষণ দরকার। বিশেষত লাং ক্যান্সারের ক্ষেত্রে যদি 4 নম্বর স্টেজেও থাকে, এখন এত ট্রিটমেন্ট অপশান, টার্গেটেড থেরাপি এসে গেছে, জাস্ট ওই মোমের টুকরোটা ভীষণ আমাদের দরকার, যে কোথা থেকে, যেখান থেকে তার বায়োপসি হচ্ছে সেই মোমের টুকরোটা যদি আমরা পাই, সেটা থেকেই আমরা এই মলিকুলার টেস্টগুলো করি যে তার স্পেসিফিক্যালি কী রিপোর্ট ওখানে পজিটিভ আছে। যদি ধরুন একটা ইজিএফআর পজিটিভ, তো এখন আরও স্পেসিফিক্যালি ট্রিটমেন্ট হচ্ছে, অ্যান্টি ইজিএফআর ড্রাগ তখন তাতে দেওয়া হচ্ছে। এটার সুবিধে কি, কেমোথেরাপি আমাদের সারা বডিতে কাজ করছে, তো ডেফিনেটলি অনেক নর্মাল সেলকেও মেরে দিচ্ছে। টার্গেটেড থেরাপি কি করছে, ওই স্পেসিফিক টার্গেটটাকে গিয়ে ব্লক করছে, যে তার ইজিএফআর মিউটেটেড লাং ক্যান্সার স্টেজ 4, তো আমি যখনই তাকে একটা অ্যান্টি ইজিএফআর ড্রাগ দিচ্ছি, মানে ওই টার্গেটেড থেরাপি দিচ্ছি, সেটাও স্পেসিফিক্যালি ওই টার্গেটে কাজ করে ক্যান্সারটাকেও কমাচ্ছে, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট সাইড এফেক্টটাকেও কমিয়ে দিচ্ছে, যেহেতু ওটা স্পেসিফিক্যালি ওই টার্গেটটাতে কাজ করলো, নর্মাল সেলগুলো অতটা অ্যাফেক্টেড হচ্ছে না। তো সেজন্যই মলিকুলার টেস্ট ভীষণ দরকার, আর এইটার জন্যই ভীষণ দরকার হচ্ছে এই স্লাইড আর ব্লক। প্রত্যেকটা পেশেন্টকে এই অ্যাডভাইসটা দেওয়া আজকে ভীষণ দরকার, যে রিপোর্ট যেখান থেকেই হচ্ছে, আপনার বায়োপসি, স্লাইড, মোমের টুকরো, এই 3টে জিনিস কিন্তু অবশ্যই নিজের কাছে রাখুন, তবেই গিয়ে পরবর্তী টেস্টগুলো করা সুবিধে হয়। তো এই বায়োপসি করলো একটা লোক, বায়োপসি করার পরে আপনি স্লাইডস দিলেন, ব্লকস দিলেন 2025-এর মে মাসে, ঠিক আছে? তো তারপরে সেই লোকটা ঘুরে 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 সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এরকম সব জায়গায় ডাক্তারের কাছে গিয়ে সে দেখিয়ে 2026-এর মে মাসে আবার ওই স্লাইড আর ব্লকসগুলো নিয়ে আপনার কাছে এলেন। এই ট্রিটমেন্টটা কি একটু কঠিন হয়ে দাঁড়ালো আপনাদের কাছে? জেনারেলি এখন আমরা কি করি, এখন মডার্ন যেটা আমাদের গাইডলাইন, যেটা আমরা সবাই ফলো করি, সেটা হচ্ছে যখনই একটা ডিজিজ প্রোগ্রেস করে যাচ্ছে, তখনই আমরা একটা রিপিট বায়োপসি এখন করি। পুরনো বায়োপসির ব্লকটা দেখে কিন্তু এখনের রিপোর্ট, মানে 100 ভাগের মধ্যে হয়তো দেখা গেল 10 ভাগে কিছু চেঞ্জেস আসে। তো সেক্ষেত্রে যদি ডিজিজ বেড়ে গিয়ে থাকে, তবেই সে রিপিট বায়োপসির দরকার, না হলে রিপিট বায়োপসির দরকার নেই। আর ধরুন স্লাইড, ব্লক সব হারিয়ে ফেলেছে বা অন্য জায়গায় রেখে দিয়ে এসছে, সেক্ষেত্রে তো আপনাকে করতেই হবে। এটা ভীষণ বড় সমস্যা, এবং এটা কিন্তু ওপিডিতে প্রত্যেক দিন এরকম একটা পেশেন্ট তো এসেই যায়, যারা এসে বলে যে ম্যাডাম ব্লকটা তো আমি ওখানে রেখে এসেছি। বিকজ সেকেন্ড ওপিনিয়নটা, ক্যান্সার একটা এমন ডায়াগনোসিস যে এটা যখনই আসে প্রত্যেকটা মানুষের মধ্যে তখন অনেক রকম চিন্তা। এক তো কোথায় যাব, আদৌ এই ওপিনিয়নটা ঠিক কিনা, মানুষ প্রথমে তো মানতেই চায় না যে আমার ক্যান্সার হয়েছে, এটা হচ্ছে সবার আগে। তাকে অন্তত বোঝাতেই টাইম লাগে যে না, আপনার এই রোগটা হয়েছে, আপনাকে এটা বিশ্বাস করতে হবে এবং এরপর আমাদের ট্রিটমেন্ট এগোতে হবে। তো এবার তখন সে না বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, যে কোনো একটা জায়গায় গিয়ে যদি উনি শোনেন যে এটা ক্যান্সার নয়, এটা নর্মাল সাইকোলজি, এটাতে কিছু করার নেই। তো সেকেন্ড ওপিনিয়ন নিশ্চয়ই নেওয়াই যায়, কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইম। যে টাইমটা যে এতটা বেড়ে যায়, হয়তো পেশেন্ট ইনিশিয়ালি 4 মাস আগে এসছে, দেখিয়ে গেছে, আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান করে দিয়েছি, তার বিশ্বাস হয়নি বলবো না, মানুষের মন তো, সে একটু ভালোটা শুনতে চায়। তো এবার এই ভালোটা শোনার আশায় সে বিভিন্ন জায়গায় ঘুরলো, বায়োপসি হয়তো আবার অন্য একটা জায়গা থেকে হলো, ব্লকটা সে সেখানেই ফেলে এলো, 3 মাস পেরিয়ে গেল, সে এবার ফেরত চলে এসছে। এখন দেখুন আমাদের কাছে ওই ব্লকটাও নেই, ব্লকটা ছাড়া আমাদের ট্রিটমেন্ট এগোতে পারছে না, প্লাস পেশেন্টের এই যে 3 মাস বেরিয়ে গেছে, পেশেন্টের কন্ডিশনও আরও ডিটোরিয়েট করেছেন। তো এই অবস্থায় ট্রিটমেন্ট শুরুও হয়নি, পেশেন্টের ট্রিটমেন্টও শুরু হলো না, আবার এই খারাপ অবস্থায় তাকে আবার ফুটিয়ে বায়োপসি করা। আর একটা বড় সমস্যা, এই যে সে আবার দ্বিতীয়বার বায়োপসি করছে, মানে খরচাটাও কিন্তু দ্বিগুণ হয়ে গেল। প্রথমবার একবার বায়োপসিতে সে খরচা করলো, ব্লকটা নেই বলে আবার বায়োপসি, তাহলে টাইমও যাচ্ছে, খরচাও বেশি হচ্ছে, ট্রিটমেন্টটাও ডিলে হচ্ছে। তার জন্য যেটা সবার কাছে অ্যাডভাইস, সেটা হচ্ছে ক্যান্সার একটা এমন জিনিস, সঠিক সময় সঠিক স্টেজে যদি ট্রিটমেন্টটা আমরা শুরু করতে পারি, আমরা কিন্তু কিওর করতে পারি। সেটা আপনি যেখানেই করতে চান, সেটা যদি বাইরে হয় বাইরে, সেটা যদি এখানে হয় এখানে, কিন্তু সেখানে যেন ট্রিটমেন্টটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সে শুরু করে, আর অবশ্যই ওই মোমের টুকরোটা সে তার নিজের সঙ্গে রাখে। মানে টাইম কাউন্টস ভীষণ দরকার। আরেকটা জিনিস হচ্ছে ওই ব্লকটা আমাদের ফার্দার ট্রিটমেন্টের জন্যও লাগে, গাইড করে। তাহলে ওই যে ব্লকটা আনছি আমরা কিছু আলাদা টেস্ট পাঠাতে পারি, যেটাতে হচ্ছে টার্গেটেড ট্রিটমেন্ট, ইমিউনোথেরাপি স্টার্ট করার জন্য যে স্পেসিফিক ইনফরমেশনগুলো আমাদের লাগে, ওটা যদি আগে না হয়ে থাকে, আমাদের ওই ইনফরমেশনের জন্য আবার ওই ব্লকই লাগবে। তাহলে ইট ইজ রেকমেন্ডেড কি আপনারা ওই ব্লকগুলো আপনাদের সাথে কালেক্ট করে ওখান থেকে এখানে নিয়ে আসুন। যদি ট্রিটমেন্ট জায়গা শিফট করছেন, তাহলে ওটাও নিয়ে আসুন। আচ্ছা, এবার একটা খুব ইমোশনাল প্রশ্ন আপনাকে করব, যে
একজন ক্যান্সার পেশেন্ট কি কনসিভ করতে পারে, মানে চাইলে কি সে বাচ্চা ডেলিভার করতে পারে? অবশ্যই পারে। এখন এত কিছু টেকনিক আছে, যেমন একটা রোগ সেমিনোমা, হ্যাঁ, কমন মোটামুটি, এবং যে এজটাতে হয় সেই এজটাতে কিন্তু আমরা অলওয়েজ আগে কি বলি পেশেন্টকে, স্পাম ব্যাংকিং গিয়ে স্পামটাকে আগে কালেক্ট করে রাখুক। ঠিক সেরকমভাবেই ওভাম কালেক্ট হয়। তো কেমোথেরাপি দিলে কি হচ্ছে, এই স্পাম কাউন্টগুলো কমে যেতে পারে, কিংবা তার হয়তো ওভারিতেও ওভাম কাউন্টগুলো কমে গেল। তো যদি সেই স্পাম কালেকশন করে রাখা যায়, স্পাম ব্যাংকিং করা যায়, বা ওভামটাকে যদি আগে থেকেই কালেক্ট করা যায়, তাহলে অবশ্যই সে প্রেগনেন্ট হতে, ইভেন প্রেগন্যান্সিতে এমব্রিও প্রিজার্ভ করা যায়, হ্যাঁ, এমব্রিও করে তারপরে প্রিজার্ভেশন। এতে বাচ্চার কোনো রকম সমস্যা হতে পারে না তো? মানে অনেকে ভাবে যে কনসিভ করে যে ডেলিভার করবো সেই বাচ্চাও যদি ক্যান্সার। ইউজুয়ালি আমরা যে স্পাম আর ওভাম কালেক্ট করছি ওগুলোর প্রি ট্রিটমেন্ট কালেক্ট করছি। ট্রিটমেন্টের যে সাইড এফেক্ট, যেটা কিমোথেরাপির সাইড এফেক্ট বা রেডিয়েশনের সাইড এফেক্ট, যেটার পর কিছু বাচ্চার কিছু অ্যাবনর্মালিটি হওয়ার চান্স আছে, আমরা ওই জিনিসটাকে অ্যাভয়েড করে দিচ্ছি, যেহেতু আমরা আগেই কালেক্ট করে ওটা প্রিজার্ভ করে রাখছি আর পরে ইউটিলাইজ করছি ফর ফার্দার। অনেক সময় এরকম হয় যে আমাদের কাছে আসে প্রচণ্ড দাঁতে ব্যথা, হ্যাঁ এখন চলছে, রেডিয়েশন চলছে, তো সেক্ষেত্রে অনেক সময় আমরা কিছু করতে পারি না, দাঁত তোলা যাচ্ছে হ্যাঁ না। তোলা যাচ্ছে না। তো আপনারা এরকম অ্যাডভাইস করেন যে ধরুন এরকম একটা ট্রিটমেন্ট শুরু করতে যাচ্ছেন, যে না আপনারা এই আগে প্রি ডেন্টাল বা অন্যান্য চেক আপটা একবার করে নিন, যদি কোনো ট্রিটমেন্ট থাকে সেগুলো সেরে নিন, তারপরে এই ট্রিটমেন্টটা শুরু করুন। এই রেডিয়েশনের ক্ষেত্রে এটা আমরা করি, যে রেডিয়েশনটা শুরুর আগে অনেক সময় কিন্তু একটা এই প্রি ডেন্টাল, মানে তার কোনো কিছু সমস্যা আছে কিনা এটা ইভ্যালুয়েট করা হয় জেনারেলি হয়ে। আর যদি কোনো ক্যারিজ থাকে, ওরকম খারাপ টুথ থাকে, তাহলে আমরা ওটা Extract বলি করে। ওগুলো এক্সট্রাক্ট করে তারপরে ট্রিটমেন্ট স্টার্ট করতে বলি, বিকজ উইদিন ট্রিটমেন্ট ওটা করাটা খুব মুশকিল হয়ে যায়। ওকে, এইবার একটা খুব জেনেরিক প্রশ্নে আসি। মানে এই সময় উই আর টু স্ট্রেসড আউট, এই স্ট্রেস কতটা এই ক্যান্সারকে ট্রিগার করে? ভীষণ রকম, কারণ স্ট্রেস মানে ডিরেক্ট কানেকশন নেই যে স্ট্রেসের জন্য যে ডিরেক্টলি ক্যান্সার হচ্ছে না, কিন্তু এই স্ট্রেসটার জন্য দেখুন সিগারেট খাওয়া বাড়ছে, অ্যালকোহল কনজামশন এগুলো বেড়ে যাচ্ছে, সেগুলো কিন্তু একদম মানে প্রুভেন যে এগুলো থেকে ক্যান্সার হয়। তো অবশ্যই তাহলে ইনডিরেক্টভাবে দেখা যাচ্ছে স্ট্রেসের জন্য ক্যান্সার হচ্ছে। আর কি কি হতে পারে বলে, যে স্ট্রেসের জন্য কিন্তু অনেক চেঞ্জেস আসে, কিছু হরমোনাল চেঞ্জেস আছে, কিছু মানে ইনফ্ল্যামেশন, কিছু 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 চেঞ্জেস থাকে, যেটাকে বলা যেতে পারে কিন্তু যে সেটা একটা ক্যান্সারের রিস্ক হতেই পারে। মানে কর্টিসল রেজ করলো, কর্টিজল রেস হচ্ছে, সেক্ষেত্রে স্ট্রেসের জন্য তো আমরা খাওয়া দাওয়াও ঠিক হয়তো করছি না, একদম। এটাও হয়। কিন্তু দেখুন আপনি একটা কিন্তু আপনি একটা পেশেন্টকে দেখছেন, দেখে ফার্স্ট ডায়াগনোসিস হলো যে তার ক্যান্সার আছে, আপনাকে তো বলতে হচ্ছে পেশেন্ট হোক পেশেন্ট পার্টিকে, তাহলে তো সেটা একটা বিশাল চিন্তার ব্যাপার। মানে সেই দিনকে তো সে মানে আমরা একটা খুবই টার্ম ভেঙে ইউজ পড়ে। করি, ব্রেকিং ব্যাড নিউজ। ক্যান্সারের ক্ষেত্রে ওই ফার্স্ট ভিজিটে যখন তাকে আমরা জানাচ্ছি যে আপনার এই রোগটা হয়েছে, এটা এই স্টেজে আছে এবং এটার এই হতে পারে, তো ডেফিনেটলি কিন্তু অবশ্যই এটাতে সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। কারণ একটা কথা তো মানতেই হবে যে আমরা টেবিলের এদিকে বসে প্রেসক্রাইপশন লিখছি, আর ওদিকে যারা বসে আছে তাদের সেই ডিজিজটা হয়েছে। আমি যতই তাকে বোঝাই, ওই দিকের মানুষগুলোর মনের মধ্যে তখন একটা ভয়ঙ্কর ঝড় চলছে যে এরম একটা রোগ আদৌ কতদিন বাঁচবে, ট্রিটমেন্টে সাড়া দেবে কিনা। এটার থেকে যদি সাড়া দেয়ও, হয়তো আমি তাকে কনভিন্স করলাম দেখুন আপনি 100% ঠিক হবেন, তারপরের কোয়েশ্চেনটাই তার থাকে রোগটা আবার ফিরবে না তো। তো এটা তো আর একটা জ্বর বা এরম কিছু রোগ নয়, এটা একটা এমন ট্রিটমেন্ট, এটা একটা প্রথম কথা হচ্ছে একটা লং ট্রিটমেন্ট, তো অনেক দিন ধরে ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে। তো এটাতে সব থেকে বেশি আমরা বলে থাকি ফ্যামিলি সাপোর্ট। ফ্যামিলি সাপোর্টটা ভীষণ দরকার। বাড়ির লোকের যদি কোঅপারেশনটা থাকে, যদি মানে অনেক সময় ক্যান্সার পেশেন্টদের নানান রকম এরকম প্রশ্ন থাকে তো যে তারা একসাথে থাকবে কিনা, এরকম বিভিন্ন রকম প্রশ্নের মধ্যে দিয়ে তারা যায়। তো ফ্যামিলি সাপোর্টটা থাকলে কিন্তু দেখা গেছে যে তারা কেমোগুলো ঠিক ডোজ ঠিক টাইমে প্রত্যেকটা কেমো নিতে পারছে। তো ফ্যামিলি সাপোর্ট ভীষণ ইম্পর্টেন্ট। যখন এই নিউজটা দিলেন তখন সে শুধু এই ক্যান্সারটার ব্যাপারে ভাবছে না, সাথে সাথে ভাবছে যে আমাকে ট্রিটমেন্ট করাতে হবে, আমাকে এতগুলো টাকা জোগাড় করতে হবে, আমি করব কি করে। এই যে ক্যান্সার যে ট্রিটমেন্টগুলো এখন করে থাকেন, এগুলো ইন্স্যুরেন্স কতটা কভার করে? প্রত্যেকটা ইন্স্যুরেন্সে এটা ডিফার করতে পারে, ওদের রুলস রেগুলেশনস কীরকম আছে। কিন্তু যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসছে, আমরা ট্রিটমেন্ট কি কি অপশনস আছে ওগুলোও ডিসকাস করি,
কোন ট্রিটমেন্টের কীরকম কস্ট, ওদের বাজেটের মধ্যে কোন ট্রিটমেন্টটা ওরা করলে পুরো ট্রিটমেন্টটাই ওরা কমপ্লিট করতে পারে, বিকজ ট্রিটমেন্ট কমপ্লিশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন কি আমি হচ্ছে একটা দুটো ইমিউনোথেরাপি নিয়ে তারপর আর নিতে পারলাম না, ঘর বাড়ি সব বিক্রি হয়ে গেছে, এখন আর কোনো ট্রিটমেন্ট করতে, তার থেকে বেটার কি আমরা যেটা নর্মাল কিমোথেরাপি চালাই কিন্তু আমরা ট্রিটমেন্টটা কমপ্লিট করি। এখন একটা খুব ভালো জিনিস আমরাও কভার করেছি, এই ক্রাউড ফান্ডিং, এখান থেকে কিন্তু অনেক লোক উপকৃত হয়েছে। হ্যাঁ, ক্রাউড ফান্ডিং করে কিন্তু অনেক পেশেন্টের ক্ষেত্রে, আমাদেরও অনেক পেশেন্ট আছে যে ক্ষেত্রে কিন্তু ক্রাউড ফান্ডিং হেল্প করেছে। ইভেন কিছু গভর্নমেন্ট এডও পাওয়া যায়, যেরকম চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার ফান্ডও পাওয়া যায়, যেগুলোর থেকে অনেকটাই টাকা আসে, ইন 3-4 lakhs 5 lakhs টাকা চলে আসে, যেটাতে ইভেন ট্রিটমেন্ট কমপ্লিটও করা সম্ভব। আরেকটাও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এবছরের আমাদের ক্যান্সারের থিম কি ছিল, ওয়ার্ল্ড ক্যান্সার ডেতে আমাদের থিম ছিল ইউনাইটেড বাই ইউনিক। তো এটার মানেটা কি, যে প্রত্যেকটা ক্যান্সারের পেশেন্টের বাড়ির কন্ডিশন কিন্তু আলাদা। মানে আমার কাছে একটা খুব বড়লোক পেশেন্ট এলো, তাকে একরকমভাবে আমি ট্রিটমেন্ট করব, আবার সেই সঙ্গে আমার কাছে এরকম একটা পেশেন্ট আসতে পারে তার হয়তো ততটা ইকোনমিক কন্ডিশন ভালো নয়। তো সেক্ষেত্রে পার্সোনালাইজ ট্রিটমেন্ট এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা পেশেন্টের বাড়ির কন্ডিশন বুঝে তিনি কতটা খরচা করতে পারবেন। কারণ একটা ক্যান্সারের তো নানান রকম ট্রিটমেন্ট রয়েছে, সেটাতে কেমো দেওয়া যেতে পারে, ইমিউনোথেরাপি আছে, টার্গেটেড থেরাপি আছে। তো তার ফাইনান্সিয়াল কন্ডিশন কি সেটা দেখে আমরা সেভাবে ট্রিটমেন্টটা শুরু করব। যেটা ডক্টর রাজীব বললেন যে ভীষণ ইম্পর্টেন্ট, আমি 2টো ইমিউনোথেরাপি নিলাম এবং তারপরে আমার সব টাকা শেষ হয়ে গেল, এটা কিন্তু হবে না। মানে আইদার ইমিউনোথেরাপি যদি কেউ নিচ্ছে তাহলে তাকে সেটা নিতে হবে, আর না হলে কেমোথেরাপিও এখন অপশান আছে, আমরা কেমো দিয়ে বিভিন্ন রকম একটু হয়তো খরচা কম করে যেরকম পেশেন্টের বাড়ির কন্ডিশন সেরকমভাবে তার ট্রিটমেন্টটা করতে হবে। আর স্পেসিফিক্যালি এই রিজনটার জন্য সেকেন্ড ওপিনিয়নটা খুবই ইম্পর্টেন্ট। সাপোজ একটা ইনস্টিটিউটে বলে দিয়েছে কি ইমিউনোথেরাপি এটা ট্রিটমেন্ট, দে হ্যাভ নট গিভেন কি আরেকটা অপশন আছে। এই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কি না আপনি জানুন কি আপনার কাছে কি কি অপশন আছে, শুধু যে ইমিউনোথেরাপি অপশন না, তার ছাড়া টার্গেটেড থেরাপি কি কিমোথেরাপি যেগুলো খুব লো প্রাইসেও অ্যাভেলেবেল, ওটাও অপশন, ওটা জানাটা খুবই দরকার। বিকজ ওই ডিসিশনটা ওরা নিতে পারবে, পেশেন্ট, ওই ইনফরমেশনটা ওদের কাছে থাকতে হবে, যেটা হচ্ছে ওদের কাছে নেই। সো আমরা ডায়াগনোসিস, প্রগনোসিস, ট্রিটমেন্ট এই সমস্ত কিছু নিয়ে ডিটেল কথা বললাম, কিন্তু আমরা তো এখন বুঝতেই পারছেন যে এই স্ট্রেসফুল জীবনে, আরবান লাইফস্টাইলে ভয়ঙ্কর কিছু বাজে প্র্যাকটিসের মধ্যে রয়েছি। তো এই ক্যান্সার প্রিভেনশনের জন্য লাইফস্টাইল মডিফিকেশন কতটা ইম্পর্টেন্ট এবং এটার ব্যাপারে একটু ডিটেলভাবে গাইড করুন যাতে মানুষ একটু সুস্থ থাকে। ফার্স্ট হচ্ছে এক্সারসাইজ, একটা রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকা, যতটা সম্ভব স্মোকিং, অ্যালকোহল এগুলো অ্যাভয়েড করা। 100% তো বলা সম্ভব নয়, কারণ স্মোকিং যে করছে, প্যাসিভ স্মোকিংও একটা বড় অংশ কিন্তু লাং ক্যান্সারের রোল প্লে করছে। হয়তো ডিরেক্টলি সে স্মোক করছে না, কিন্তু তার পাশে বসেই তার হাজব্যান্ড স্মোক করছে, তো প্যাসিভ স্মোকিং তো হয়েই যাচ্ছে। এবং পরিসংখ্যান বলছে প্রায় 20% কিন্তু ইনসিডেন্ট রয়েছে যে প্যাসিভ স্মোকিং যারা করছে তাদের লাং ক্যান্সারের চান্স বাড়ছে। তো এগুলোকে অ্যাভয়েড করা। আর যেগুলো ভীষণ দরকার সেটা হচ্ছে আমরা বলি যে একটু স্ট্রেস কমানোর জন্য ইয়োগা রেগুলার, এটা কিন্তু আমরা পেশেন্টদেরকেও অ্যাডভাইস করি যে মিউজিক্যাল থেরাপি। হ্যাঁ, মিউজিক থেরাপি ভীষণ ইম্পর্টেন্ট। মিউজিক একটা স্টুডেন্ট, একটা তো কিছু তো আমাদের স্ট্রেসগুলোকে কমিয়ে দিচ্ছে, কিছুটা তো এফেক্ট দিচ্ছেই। তো মিউজিক থেরাপি কিন্তু বিদেশে তো ভীষণভাবে এটা হচ্ছে, এখনও অবধি আমাদের এখানে অতটা এটা হয়নি, কিন্তু মিউজিক থেরাপি তার মাইন্ডটাকে ডাইভার্ট করছে, যেটা ভীষণ দরকার। একটা ক্যান্সার পেশেন্ট, তার মানসিক কন্ডিশন, আমার একটা এরকম রোগ হয়েছে, কদিন বাঁচবো, কেমো নিচ্ছে, তার সাইড এফেক্ট, তার চুল উঠে যাচ্ছে, বমি হচ্ছে, মানে নানান রকম কিছু না কিছু সাইড এফেক্ট তো থাকছেই। তো সেক্ষেত্রে তার মিউজিক থেরাপিটা কী করছে, তার মাইন্ডটাকে কিছুটা ডাইভার্ট করে দিচ্ছে। তার চারপাশটাকে যদি আমরা চেঞ্জ করতে পারি, যে জন্যই আমরা জোর দিয়েছিলাম ইমোশনাল সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট, তো এই সাপোর্টগুলো ভীষণ দরকার। সেইগুলোকে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বলা যায় যে কোনো ক্যান্সার পেশেন্টের লাইফটাও খুব ইজি হয়। আর আমরা কিভাবে এইটার থেকে দূরে থাকতে পারি, আমাদের এই লাইফস্টাইলগুলোকে চেঞ্জ করে একটা রেগুলার এক্সারসাইজ, ওবেসিটিটাকে কন্ট্রোল করা ভীষণ দরকার। এগুলো সবই ইন্টার রিলেটেড। তারপরে হচ্ছে ফুড, ডেফিনেটলি যতটা সম্ভব ভেজিটেবলের মধ্যে থাকা এবং ফাস্ট ফুড অ্যাভয়েড করা, অবশ্যই বেশি অয়েলি খাবার যেগুলো আমরা বলি ম্যাক্সিমাম এখন সবাই ফ্রাইজ বিভিন্ন জায়গাতে গিয়ে, হ্যাঁ ফ্রাইড যেটা হয় মানে নর্মালি, তো এগুলোকে যতটা অ্যাভয়েড করে, যতটা লাইফস্টাইল, স্লিপ ভীষণ ইম্পর্টেন্ট, যে প্রপার টাইমে ঘুমানো আর ঠিক টাইমে ওঠা, যেটা হয়তো এখন সম্পূর্ণ চেঞ্জ। এখন ম্যাক্সিমাম সবাই ঘুমোতে যায় হচ্ছে
3টে কিংবা 4টে আমার বন্ধুরা বলে অন্য দেশের টাইম জোনে আমি ফাংশন করি। আর সকালে উঠছে সে প্রায় 9টার সময় কি 10টা। আর ডিউরেশন অফ স্লিপও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ আমরা নেট প্র্যাকটিস করি, তো নেট প্র্যাকটিস করি না, এবং quality of sleep, হাতে quality of হচ্ছে মোবাইল। নেটফ্লিক্সে আমরা নেট প্র্যাকটিস করি। আর একটা তো সত্যি কথা, এখন তো সত্যি বলতে নেই, আর বন্ধুদের সাথে গল্প এখন দেখবেন যে দুজন বন্ধু পাশে বসে এও মোবাইলে কিছু সার্চ করছে, ও মোবাইলে সার্চ করছে, যেটা হয়তো আগের দিনে ছিল না, আই কন্ট্যাক্ট কমে গেছে। একদমই কমে গেছে। তো মোটামুটি এইটার মধ্যে যতটা থাকা সম্ভব, প্রপার স্লিপ, একটু ইয়োগা, একটু মিউজিক থেরাপি, যতটা এগুলো মেনটেন করব ততটা অ্যাটলিস্ট রিস্ক রিডাকশন, একদম। ক্যান্সার হওয়ার চান্সটাকে আমরা আটকাতে পারি। বিয়ে করে নিলে একটু চান্সেস কম থাকে। হ্যাঁ, বিয়ে করলে একটু বইয়ের আন্ডারে যদি ঠিক মতো থাকে তাহলে- উল্টো হতে পারে, স্ট্রেস বেড়ে যেতে পারে। এটা কাকে বিয়ে করছে তার উপর ডিপেন্ড তার উপর করছে। ডিপেন্ড। এটা অবশ্যই তাই। এ মহাচালু, কিন্তু হ্যাঁ, এ কিছুতেই ওই লাইনে ঢুকবে না। কিন্তু অ্যাটলিস্ট দেখা যাচ্ছে যে হয়তো বিয়ে করবার পরে হয়তো সে বাড়ির ফুড যদি কিছুটা খেলো, বাইরের ওই অয়েলি ফুড ওগুলো থেকে কিছুটা সরানো গেল, মানে অ্যাটলিস্ট একটা হেলদি লাইফস্টাইলে যাওয়া, সেটা যেভাবে সম্ভব। বর নিজে রান্না করছে, নিজের রান্না, বইয়ের রান্না দুজনে। ওটা ওই জন্য বলছি, মানে ওটাকে একটা জেনারেলাইজ উত্তর দেওয়া সম্ভব নয়। কাকে বিয়ে করছে, যেরকম আপনাদের তো জুটি দীর্ঘজীবী হোক, দুর্দান্ত। তো আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, এবং তার সাথে আমরা ধন্যবাদ জানাই আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে। আর আপনাদের জুটি দীর্ঘজীবী হোক, কারণ আপনারা একসাথে প্রচুর মানুষের প্রাণ বাঁচাচ্ছেন। কারণ ক্যান্সার সম্বন্ধে মানুষের ভুল ধারণা ছিল, বা এর আগে ধারণা ছিল যে ক্যান্সার মানেই মারণ রোগ, হয়তো কেউ বাঁচবে না। তো সেই ধারণাটা অনেকটা পাল্টেছে, মেডিকেল সায়েন্স এখন অনেকটা উন্নতি করেছে, যে অনেক স্টেজ 3-4-এর পেশেন্টকেও এখন বাঁচিয়ে আনা সম্ভব হচ্ছে, যদি এটা ইন্ডিভিজুয়াল ব্যাপার। তো আর কিছু যদি একটু অ্যাওয়ারনেসের জন্য সবশেষ একটু মেসেজ দিতে চাই। অ্যাওয়ারনেসের জন্য সবার আগে যেটা বলা, যে প্রত্যেকটা ক্যান্সারের যেগুলো প্রপার সাইন সিমটম, সেগুলো অবশ্যই প্রত্যেকটা মানুষ জানুক। জানি যে ক্যান্সার জিনিসটা নামটাই ভয়াবহ, বাট এই ভয়টা না পেয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়ুক, যে যদি কিচ্ছু এরকম আনইউজুয়াল সিমটম যদি আসছে, অবশ্যই একটা প্রপার ডাক্তারের কাছে গিয়ে অ্যাটলিস্ট কিছু টেস্ট করিয়ে নিন। এটা মানে অবশ্যই ভালো যে আমার খারাপ কিছু নেই, এটাকে রুল আউট করে নেওয়া। আর যদি সেটা হয়ে গেল সেটা তো ভালো, মানে অনেক দিন ধরে একটা কিছু সিমটমস আমার মধ্যে চলছে, সেটাকে রুল আউট করে নিই যে খারাপ কিছু নেই, এটা। আর যেটা আমরা আজকের আলোচনায় করলাম, হেলদি লাইফস্টাইল, এটাতে যোগ দেওয়া, এক্সারসাইজ রেগুলার করা, অ্যাটলিস্ট ঠিকঠাক খাবারের মধ্যে থাকা, অবশ্যই একটু যদি রেড মিটটাকে অ্যাভয়েড করা যেতে পারে, সিগারেট, অ্যালকোহল অবশ্যই যতটা সম্ভব অ্যাভয়েড করা যদি সম্ভব হয়, এগুলো করে যতটা আমরা চেষ্টা করব, যে ক্যান্সার ফ্রি তো করে সবাইকে করে রাখা যাবে না, বাট এটা আমাদের মোটো থাকুক যে যতটা সম্ভব ইনসিডেন্সটা যদি কমাতে পারি। আর যদি কমাতে নাও পাচ্ছি, আর্লি স্টেজে রোগটাকে ধরি, যাতে আমরা বলতে পারি আমরাও খুশি হব যে আপনি পুরোটা সুস্থ। এটা থ্যাংক ইউ সো মাচ। আপনারা দুজনে একসাথে দুর্দান্ত কাজ করছেন। আমরা চাই আপনারা এগিয়ে যান, কোনো সাপোর্ট লাগলে আমরা আছি, এবং আপনিও প্লিজ সাপোর্ট করবেন এইভাবেই সাধারণ মানুষকে। কোনো কনসালটেশনের জন্য যদি যোগাযোগ করতে চান, ম্যাম স্যারের নাম্বার, মানে কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশনে দেওয়া রইল। এবং তার সাথে আপনাদেরকে রিকোয়েস্ট যে প্লিজ আপনারা একটুখানি সাবস্ক্রাইব করুন, যে এত ইম্পর্টেন্ট ইনফরমেশনসগুলো আমরা শেয়ার করছি, অ্যাওয়ারনেস শেয়ার করছি, সেগুলো একটু বাকিদের মধ্যেও ছড়িয়ে দিন, ছোঁয়াচে রোগের মতো। 6-8 ঘন্টা ঘুমান সারাদিনে, কিন্তু কিছুটা সময় ইনজেকশন পডকাস্ট সো দেখুন। প্লিজ সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদেরও আমাদের সাথে আড্ডা মেরে ভালো লেগেছে। খুব ভালো লাগবে। নিশ্চয়ই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর কোন কোন বিষয় নিয়ে আপনারা চান যে আমরা নতুন নতুন এপিসোড নিয়ে আসি, সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। এবং তার সাথে আপনারা সুস্থ থাকবেন, যাতে কোনো ডাক্তারবাবুর কাছে যেতে না হয়। আর যদি অসুস্থ হন, তাহলে নিজে ডাক্তারি করবেন না। এখান থেকে বিদায় নিচ্ছি আমি সায়ন, আমি কুশল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে ফিট, স্টে হেলদি। টাটা। টাটা।